আপনারা শুনছেন হরর স্ক্রিপ্ট। শুধু ভয় নয়, এই স্ক্রিপ্টে আছে কিছু রহস্য, কিছু অ্যাডভেঞ্চার, কিছু ভালোবাসা, কিছু ম্যাজিক। নমস্কার। প্রতিবারের মতো এবারও একটি অসাধারণ গল্প নিয়ে হাজির হরর স্ক্রিপ্ট। এবারের থার্সডে হরর ডোজে শুনতে চলেছেন স্বনামধন্য চিকিৎসক নীলাঞ্জন সেনগুপ্তের রচিত স্টেথোস্কোপ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। শুরু হচ্ছে স্টেথোস্কোপ। অভিক আর কুন্তল শ্রীরামপুরে গঙ্গার ধারে বসে গল্প করছে। ওরা দুজনে স্কুলের বন্ধু, এক পাড়াতেই থাকে। অভিক সদ্য ডাক্তার হয়েছে, কলকাতার একটি সরকারি মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করছে। কুন্তল এমএসসি পড়ছে কেমিস্ট্রিতে, কলকাতায়। অভিকের আজ খুব মন খারাপ। গতকালই মেডিসিন আউটডোর থেকে ওর স্টেথোস্কোপটা চুরি হয়ে গেছে। মাত্র কয়েকদিন আগেই কিনেছিল, এমবিবিএস এর রেজাল্ট বেরোনোর পরই। এখনই আরও একটা স্টেথো কেনা চাপের। স্টাইপেন্ডের টাকার বেশিরভাগ অংশটাই প্রতি মাসে বিধবা মায়ের হাতে তুলে দিতে হয় সংসার চালানোর জন্য। তার উপর ছোট বোনের স্কুলের বেতনও আছে। মার সামান্য ফ্যামিলি পেনশনে আর কতটাই বা চলে। তাই 3 মাসের মধ্যে আরও একটা স্টেথো কিনতে হবে ভেবে অভিকের খুব বিরক্ত লাগছিল। ওরা চীনা বাদাম খেতে খেতে গঙ্গার ধার দিয়ে দুজনে হাঁটছে। এমন সময় দেখা সুবীরদার সঙ্গে। সুবীরদা অর্থাৎ সুবীর রাহা, শ্রীরামপুরের প্রথিতযশা চিকিৎসক স্বর্গীয় সত্যেন্দ্রনাথ রাহার বড় ছেলে। সুবীরদার একটা ওষুধের দোকান আছে, সেখান থেকেই ওরা সবসময় ওষুধ কেনে। আরে কেমন আছিস তোরা? অভিককে তো আর দেখাই যায় না, খুবই ব্যস্ত বুঝি। আর কুন্তল, তোর কি খবর? এমএসসি কমপ্লিট হলো? আমি ভালোই আছি। এই তো অনেক দিন পর অভিকের সঙ্গে দেখা হলো, তাই আড্ডা মারছিলাম। সত্যেন ডাক্তারবাবু চলে যাওয়ার পর আমাদের শ্রীরামপুরে মানুষের খুব অসুবিধে হচ্ছে। সে আর কি করা যাবে বল, আমরাও তো বাবার অভাব প্রতিনিয়তই অনুভব করি। তা অভিকের মুখটা এমন শুকনো কেন? দেখ না, অভিক কালোর নতুন স্টেথোটা হারিয়েছে হসপিটালের আউটডোর থেকে, তাই মন খারাপ। আবার অনেক টাকা খরচ করে আর একটা স্টেথো কিনতে হবে। বেটা যা কিপটে। ও এই ব্যাপার। আমার বাবার একটা ভালো স্টেথো আছে, ব্র্যান্ডেড, ভালো কন্ডিশন। অভিক, তুই বরং কালকে এসে নিয়ে যাস। ওটা আমাদের তো আর কোনো কাজেই আসবে না, বরং কেউ ব্যবহার করলে বাবার আত্মাও শান্তি পাবে। কুন্তল, অভিককে নিয়ে কালই সকালে আমাদের বাড়িতে চলে আসিস, কিন্তু স্টেথোটা নিয়ে যাস। আমি আবার এরপর 2 দিন আর থাকবো না, তাই আর কি। সুবীরদার বাড়ি অভিকের বড় একটা যাতায়াত ছিল না, বরং কুন্তল ওদের বাড়িতে অনেক বেশি যেত। কারণ কুন্তলের মা ডাক্তারবাবুর বাঁধা পেশেন্ট ছিলেন, আর সুবীরের ছোট ভাই সুজয়ের সঙ্গে কুন্তলের বেশ বন্ধুত্বও ছিল। তাই পরের দিন রবিবার সকালে কুন্তল অভিককে নিয়ে সুবীরদার বাড়িতে গেল এবং সুন্দর লাল রঙের ব্র্যান্ডেড স্টেথোটা নিয়ে এলো। অভিকের কাছে যেন মেঘ না চাইতেই জল। স্বভাবতেই অভিক খুব খুশি, অনেক পয়সা বেঁচে গেল। উপরন্তু ওর লাভ হলো একটা ব্র্যান্ডেড স্টেথো। ও হলে তো আর এত দামি কিনতো না, অত দাম দিয়ে লোকাল কোনো সস্তা ব্র্যান্ডই কিনতো। ওর বন্ধুদের মধ্যে কারোরই এত দামি স্টেথো নেই। এই স্টেথো ও দেখেছে একমাত্র মাস্টার মশাইদের হাতে আর এক পিজিটি দাদা নীরাজ শর্মার কাছে। একদিন ও সেটা নীরাজদার কাছে একবার মাত্র দেখতে চেয়েছিল। এত অহংকারী যে সেটা ওকে নীরাজদা তো দিলই না, উপরন্তু বলল, যেদিন নিজের অকাত হবে ব্র্যান্ডেড স্টেথো কেনার, সেদিন হাতে নিয়ে দেখিস। নীরাজদার সামনে এইবার একদিন অভিক ব্র্যান্ডেড স্টেথোটা গলায় ঝুলিয়ে ফ্লন্ট করে দেখিয়ে আসবে। কুন্তলও স্টেথোটা হাতে নিয়ে দেখল। টিউবটা লাল রঙের। এই রকম টিউব হয় নাকি? ও তো ডাক্তারবাবুদের কাছে কালো টিউবেরই স্টেথো সবসময় দেখেছে। লাল রঙের স্টেথোর টিউব আমি প্রথমবারই দেখলাম।
কিন্তু আমি জানতাম না যে এই ব্র্যান্ডের স্টেথো অনেক রঙেই আছে। এটা বোধহয় বার্গেন্ডি, হয়তো লেডি ডাক্তাররাই বেশি ব্যবহার করে। সে যাকে, তাতে আর এমন কি হয়েছে? আমাদের ব্যাচে আমি এই প্রথমবার এই ব্র্যান্ডের স্টেথো ব্যবহার করব। মেডিসিন বিভাগে অভিকের ইন্টার্নশিপ চলছে। ভবিষ্যতে মেডিসিনেই এমডি করার ওর ইচ্ছে, তাই মেডিসিনে একদম ফাঁকি দিচ্ছে না, বরং প্রয়োজনের অতিরিক্ত ডিউটিও করছে কখনো কখনো। তাই পিজিটি দাদাদের কাছে ও খুব প্রিয়। একদিন অ্যাডমিশন ডেতে দুপুরবেলা পিজিটি সৃজন দা অভিককে বলল একটা নিউলি অ্যাডমিটেড কেস দেখতে, আর বিএইচটি অর্থাৎ বেড হেড টিকিটে হিস্ট্রি আর ফিজিক্যাল ফাইন্ডিং ভালো করে লিখে রাখতে। আজ পেশেন্টের একটু চাপ বেশি, সিনিয়ররা কয়েকটা খারাপ পেশেন্ট নিয়ে ব্যস্ত। অভিক ভালো স্টুডেন্ট ছিল, তাই এটা ওর কাছে কোনো ব্যাপারই না। বরং পিজিটি দাদাদের কাছ থেকে এই ইম্পর্টেন্ট দায়িত্বটা পেয়ে সে খুবই আনন্দিত হলো। রোজ রোজ শুধু রক্ত টানা, ড্রিপ চালানো, ক্যাথেটার পরানো বা রিকুইজিশন লেখার থেকে এটা যেন একটু আলাদা, যেন একটু বেশি সম্মানের কাজ। পেশেন্টের হিস্ট্রি নিয়ে আর চেস্ট অসকিউলেট করে অভিক একটি নির্দিষ্ট ডায়াগনোসিসে উপনীত হলো। ও কেসটা নির্ণয় করলো ভালভিউলার হার্ট ডিজিজ, অ্যাওর্টিক স্টেনোসিস। নতুন পাওয়া স্টেথোটা যেন ওই পেশেন্টকে দিয়েই সার্থকভাবে বউনি হলো। বড় স্যার মানে ইউনিট হেড প্রফেসর অনুপম রায়চৌধুরী ওরফে এআরসি যখন সন্ধ্যাবেলা রাউন্ডে এলেন, সৃজনদা অভিককেই বলল স্যারের কাছে কেসটা ভালোভাবে প্রেজেন্ট করতে। অত সুন্দর হিস্ট্রি নিয়েছে, এত ভালো ফাইন্ডিং এলিসিট করেছে। অভিক ভাবল স্যারের কাছ থেকে প্রশংসা অপেক্ষা করছে, আর স্যার প্রশংসা করলে পিজিটি দাদাদের কাছে ওর সম্মান একটু হলেও বাড়বে বই কি। কিন্তু এআরসি স্যার পেশেন্টের চেস্ট শুনে বললেন, এ কী সব ভুলভাল বলছিস তুই? আমি তো কোনো মারমারি শুনতে পেলাম না। তারপর পিজিটি সৃজনদাকে স্যার বললেন, তুই একবার শোন তো। সৃজন এক্সামিন করে অনুপম স্যারের সঙ্গেই একমত হলো, আর দাঁত কিরমির করে অভিককে বলল, একটা পেশেন্ট দেখতে বলেছিলাম, সেটাও ঠিক মতো দেখতে পারলি না। আমি তো স্পষ্ট লাউড সিস্টলিক মারমার পেয়েছিলাম। আমাদের সামনে আবার একবার শোন আমার এই স্টেথোটা দিয়ে। এই বলে সৃজনদা ওর স্টেথোটা অভিককে এগিয়ে দিল। ঠিকই তো, অভিক এখন কোনো মারমার শুনতে পারছে না। তাজ্জব ব্যাপার। অনুপম স্যার সৃজনদাকে মৃদু তিরস্কার করলেন। এই জন্য বলে ইন্টার্নদের দিয়ে কেস দেখিও না, তোমরাও একবার করে দেখে নিও। আর অভিকের কাঁধে হাত রেখে বললেন, চিন্তা করো না, তোমরা তো জুনিয়র, ভুল হতেই পারে। কোনো কনফিউশন হলে দাদাদের থেকে ক্লিয়ার করে নেবে। তারপর একটু মুচকি হেসে বললেন, গলায় ব্র্যান্ডেড স্টেথো লটকালেই শুধু বড় ডাক্তার হওয়া যায় না, কানটাও ট্রেন করতে হয়। এআরসি স্যারের এই লাস্ট শ্লেষযুক্ত উক্তিটা যেন অভিকের বুক চিরে এফোর ওফোর করে দিল। এটা ছিল প্রথম দিন। এরপর থেকে প্রায়ই যখন ওই স্টেথোটা দিয়ে অভিক রোগীদের পরীক্ষা করত, তখন কখনো কখনো ও অদ্ভুত সব ফাইন্ডিং পেত, যা অন্যরা পেত না বা যেটা অভিক মেলাতে পারত না। ফলে অভিক সহকর্মীদের কাছে, এমনকি শিক্ষক শিক্ষিকাদের কাছেও বারংবার অপদস্থ হতে থাকলো। অথচ অভিক কখনোই ফাঁকিবাজ নয়, ডাক্তারিও ভালোবাসে, বড় ডাক্তার হওয়ার স্বপ্নও পোষণ করে। এর আগে ওর গাইনোকোলজিতে ইন্টার্নশিপ চলেছে, তার আগে এমবিবিএস ছাত্র হিসাবেও ও কোনোদিন এইরকম কোনো ব্লান্ডার রিপিটেডলি করেনি। এটা কেন হচ্ছে এই কয়েকদিন হলো? কিছুই বুঝতে পারছে না অভিক। এইরকম হতে থাকলে অভিকের সেলফ কনফিডেন্স তো একেবারে তলানিতে গিয়ে ঠেকবে। নিজেকে নিয়ে অভিক যেন একটু চিন্তিতই। সামনে এমডি এন্ট্রান্স, এইরকম হলে কি করে চলবে? বাজে ঘটনাটা ঘটল 30শে অগস্ট শুক্রবার, অভিকের মেডিসিন ইন্টার্নশিপের শেষ অ্যাডমিশন ডের রাত্রিতে। এই শুক্রবার ওর নাইট ডিউটি, তাই হোস্টেল থেকে তাড়াতাড়ি ডিনার সেরে অভিক ডিউটি রুমে চলে এসেছে। অপেক্ষা করছে ডের হাউস স্টাফের থেকে হ্যান্ড ওভার নেবে বলে। অভিক শুনল দিনের বেলা কমই পেশেন্ট ভর্তি হয়েছে, ওয়ার্ড মোটামুটি কুল, তাই রাতটা হয়তো আজ ওর খুব একটা হেক্টিক যাবে না। হঠাৎ রাত 12:30 নাগাদ অভিকের খুব শরীর খারাপ লাগতে লাগলো। ও পিজিটি দাদাদের সেটা জানালো। আমার খুব মাথাটা ব্যথা করছে,
আর আর গাটাও বমি বমি করছে। অভিকের আরও কিছু জিনিস অস্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু লজ্জায় সেটা কাউকে বলল না। তুই হোস্টেলে চলে যা, একটা প্যারাসিটামল আর অ্যান্টাসিড খেয়ে ঘুমিয়ে থাক। নিজে যেতে পারবি না কেউ পৌঁছে দেবে? থ্যাংক ইউ সৃজনদা, আমি একাই চলে যেতে পারবো। হোস্টেলে ফিরে যাওয়ার আগে অভিক একটু ওয়াশরুমে গেল মুখে চোখে জল দেওয়ার জন্য। ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখে অভিক চমকে উঠল। অভিক ছেলেটা শ্যামবর্ণ, মাঝারি হাইট, স্টকিলি বিল্ট। ব্যস্ততার মধ্যেও সময় বার করে শরীর চর্চা করে। এমবিবিএস পাশ করা অবধি এখনকার ট্রেন্ড অনুসরণ করে অভিক দাড়ি রেখেছে, বেশ ঘন কালো দাড়ি। অভিক নিয়মিত ট্রিম করে, ভালো করে মেনটেনও করে, যতটুকু সম্ভব এই কর্মব্যস্ত জীবনে। শ্যামবর্ণ অভিক আয়নায় দেখল ওর মুখটা যেন অস্বাভাবিক ফর্সা দেখাচ্ছে। ভাবল শরীর খারাপ, তাই হয়তো নিজেকে ফ্যাকাশে মনে হচ্ছে। গালে হাত দিয়ে অভিক অনুভব করল গালটা কেমন যেন মসৃণ লাগছে, মেয়েদের মতো। ওর করা দাড়ি যেন উধাও। অভিক ডিউটিতে পরে এসেছিল লাইট ব্লু টি শার্ট আর নেভি ব্লু জিন্স। আয়নায় দেখে মনে হলো ওর পোশাক যেন অনেকটা ঢোলা ঢোলা হয়ে গেছে, খানিকটা মেয়েদের মতো। গলায় প্রিয় দামি স্টেতোটা ঠিক আছে তো? অভিক দেখে নিল। হ্যাঁ আছে। ওটা সে কখনো হাতছাড়া করতে চায় না, বিশেষ করে প্রথম স্টেতোটা হারানোর পর। অভিকের ভীষণ ভয় করতে লাগলো। ইলিউশন হচ্ছে নাকি হ্যালুসিনেশন? কিন্তু কেন? আর একবার নিজের হাত দুটো দেখলো আর ফিল করলো অভিকের কালো লোমশ হাত দুটো যেন বেশ চিকন, ফর্সা আর মসৃণ হয়ে গেছে। এসব কি হচ্ছে ওর সঙ্গে, আর কেনই বা হচ্ছে? দেহের যে অঙ্গ পৌরুষত্ব নির্ধারণ করে সেটা নিজে পরীক্ষা করার সাহস আর অভিক পেল না। অভিক ছুটে ওয়াশরুম থেকে বেরিয়ে লিফটে নেমে একদম নিচে এমার্জেন্সি বিল্ডিং এর বাইরে চলে এলো। অভিক খুব হাঁপাচ্ছে আর দর দর করে ঘামছে। কলেজ ক্যাম্পাসে যে পুকুরটা আছে তার কাছে এসে অভিক হঠাৎ তীব্র অবসাদ অনুভব করল। একদিকে তীব্র মাথার যন্ত্রণা, শারীরিক অস্বস্তি, সঙ্গে পৌরুষত্ব হারানোর দেহ বিকৃত হওয়ার ভয়, তার সঙ্গে সহসা তীব্র অবসাদ, কোনো কারণ ছাড়াই। অভিককে একেবারে সবকিছু কাবু করে দিল। ওর মনে হলো পুকুরে ঝাঁপ দিলেই বুঝি ওর সব কষ্টের অবসান হবে। অভিক অসহায়ভাবে চিৎকার করতে লাগলো। আমার খুব কষ্ট হচ্ছে, কেউ আছো কাছাকাছি? কেউ আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নিজের গলা শুনে অভিক আরো ভয় পেয়ে গেল। এটা তো ওর নিজের গলা নয়, কেমন যেন শ্রিল, হাই পিচড, যেন কোনো মহিলার গলা। অভিকের এবার যেন পাগল পাগল লাগছে। অভিক মাথায় হাত দিয়ে পুকুর পাড়ে বসে পড়ল। যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে, শরীরে যেন কোনো বলই নেই, দরদর করে ঘামছে। এক অজানা ভয় মনকে গ্রাস করেছে। তারপর আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান হলো, অভিক দেখল সে শুয়ে আছে ওদের মেডিসিন ওয়ার্ডেরই একটা বেডে, যেখানে সে কিছুক্ষণ আগে ডিউটি করে গেছে। জ্ঞান হতেই অভিক নিজের গালে হাত বোলালো। ওর অত সাধের দাড়িটা আছে তো? হ্যাঁ, ঠিকই তো আছে। খেয়াল করলো ড্রেসটাও ঠিক আছে, জিন্সের ট্রাউজার আর টি শার্টটাও। সৃজন দা এসে জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছিল? আমি তো জানি না, সেটা তোমরাই তো বলতে পারবে। আমি তো হোস্টেলে
ফেরত যাচ্ছিলাম, এখানে কে নিয়ে এলো? এখন সকাল হয়ে গেছে। অভিক একটু ধাতস্থ হলে সিনিয়রদের কাছে জানতে পারল যে মাঝরাতে পুকুর পাড়ে সে প্রায় কোল্যাপসড অবস্থায় পড়েছিল। ভাগ্য ভালো সেই সময় অর্থোপেডিক্সের দুজন পিজিটি দাদা অনুভবদা আর আসিফদা ওই দিক দিয়ে যাচ্ছিল সিগারেট কিনতে। ওরাই অভিককে ওই অবস্থায় দেখে স্ট্রেচার জোগাড় করে মেডিসিন ওয়ার্ডে এনে ভর্তি করিয়ে দেয়। আরে অভিক, তোর কিচ্ছু হয়নি, ভাইটালস সব ঠিক আছে। এখন কেমন ফিলিংস হচ্ছে? মাথা ব্যথাটা একটু কমেছে, শুধু একটু উইক লাগছে। ডোন্ট ওরি, তাড়াতাড়ি ফিট হয়ে যাবি। অনুপম স্যার রাউন্ডে এসে একবার তোকে দেখে নিক, আর বেসিক কিছু ইনভেস্টিগেশন পাঠিয়ে দিই, তারপরেই ডিসচার্জ করে দেব। তুই ঘরে গিয়ে রেস্ট নিস। থ্যাংক ইউ দাদা। শনিবার বিকেলবেলায় অভিক হোস্টেলে ফিরে এলো। এখন অনেক চাঙ্গা লাগছে। পিজিটি দাদারা, হাউস স্টাফ দাদা দিদিরা আর ইন্টার্ন বন্ধুরা খুব দেখভাল করছে। ওর নিজেকে বেশ ভিআইপি মনে হচ্ছিল। আবার একটু কুণ্ঠাও হচ্ছিল ইউনিটের সবাইকে ব্যতিব্যস্ত করার জন্য। কিন্তু গতকাল রাতে অভিকের যে কি হলো, কেনই বা হলো, কেন আবার সব তাড়াতাড়ি ঠিকও হয়ে গেল, সেটা সে কিছুতেই ঠাউর করতে পারল না। অভিকের হোস্টেলের রুমমেট রুদ্র বলল, ওই অভিক, তুই কি সেই লাল স্টেথোটা নিয়ে গিয়েছিলি ডিউটিতে? অবভিয়াসলি। আমি লক্ষ্য করেছি এই লাল স্টেথোটা ব্যবহার করা শুরু থেকেই তোর কিছু না কিছু সমস্যা হচ্ছে, কখনো বড় সড়ো, কখনো মামুলি, কিন্তু হচ্ছে। আমিও সেটা লক্ষ্য করেছি রে রুদ্র, কিন্তু কিন্তু এর কোনো ব্যাখ্যা পাইনি। ব্যাখ্যার দরকার নেই, তুই বেটা এই স্টেথো আর ব্যবহার করবি না। স্টাইপেন্ড তো আমরা ভালোই পাই, একটা অল্প দামের নতুন স্টেথো কিনে এই অভিশপ্ত স্টেথোটা বিদায় কর। অভিক তাই করল। পরের দিনই কলেজ স্ট্রিট থেকে একটা সাধারণ স্টেথো কিনে নিল ব্যবহারের জন্য, আর ব্র্যান্ডেড স্টেথোটা আলমারিতে রেখে দিল। এর মধ্যে জুনিয়রদের ফাইনাল ইয়ার এমবিবিএস পরীক্ষা শুরু হয়েছে। একদিন সকালে রেডি হয়ে ডিউটিতে যাবে এমন সময় ওদের জুনিয়র শাম্ব এসে বলল, ও অভিজ্ঞা, বলছি তোমার স্টেথোটা একটু দাও না একদিনের জন্য। আজ আমার মেডিসিন প্র্যাকটিক্যাল পরীক্ষা, আর দেখো না আজ সকালেই আমার স্টেথোটা পড়ে ভেঙে গেল। তোমার তো এখন সাইকিয়াট্রি চলছে, তোমার তো স্টেথো না হলেও চলবে, দাও না আমাকে। শাম্ব একই হোস্টেলে থাকে আর খুব ভালো ছেলে, তাই ওকে স্টেথো না দেওয়ার কোনো ব্যাপারই থাকতে পারে না। নিয়ে যা বলে অভিকর এখনকার নতুন স্টেথোটা শাম্ভকে দিতে গেল। আরে এটা কেন? সেই ঝাক্কাস ব্র্যান্ডেড স্টেথোটা দাও। মানে ব্র্যান্ডেডটা নিবি? এইটাই নিলে হতো না? হ্যাঁ, আরে এই কি স্বার্থপর সিনিয়র গো তুমি অভিজ্ঞা, আমি কি তোমার স্টেথোটা গিলে ফেলবো নাকি? আরে বাবা, এক বেলার জন্যই তো চাইছি, দাও না প্লিজ। অভিক কেন লিটম্যান স্টেথোটা দিতে ইতস্তত করছিল সেটা শাম্বকে বোঝাতে গেলে বুঝবে না, অন্যরকম ভাববে। অযথাই সময় নষ্ট হবে, দুজনেরই লেট হয়ে যাবে। তাই আর কথা না বাড়িয়ে অভিক আলমারি থেকে বার করে লাল ব্র্যান্ডেড স্টেথোটা শাম্বকে দিয়ে দিল, আর ওটা নিয়ে ও লাফাতে লাফাতে পরীক্ষা দিতে চলে গেল। তখন রাত প্রায় 9টা বাজে। অভিক একটু এমসিকিউর বই দেখছিল। শাম্ব মুখ কাঁচুমাচু করে এসে অভিকে স্টেথোটা ফেরত দিল। কি রে, মুখটা এরকম শুকনো কেন? পরীক্ষা কেমন হলো? জানো অভিজ্ঞা, আমার না পরীক্ষাটা একদম একদম ভালো হয়নি, খুব খারাপ পরীক্ষা হয়েছে এবারে। লং কেস, শর্ট কেস, ওরাল, সব কিছু। এটা আমার জীবনের ওস্ট পারফরমেন্স। কিরকম কিরকম একটা থট ব্লক হয়ে গেল, কিছুই ঠিকঠাক করে বলতে পারলাম না। অথচ আমি তো ভালোই পড়াশোনা করি, ফাঁকি তো দিই না। আমার প্রিপারেশনও ভালো ছিল এবারে। হ্যাঁ, তা তো আমি জানি, তুই তো ভালোই স্টুডেন্ট। তা অন্য পরীক্ষাগুলো কেমন হয়েছে? সবগুলোই তো মোটামুটি ভালোই হয়েছে। আজকের এই
লাস্ট মেডিসিন পরীক্ষাটা যে কেন এরকম হলো? ও যাক, চিন্তা করিস না, পরীক্ষা শেষ, এখন রিল্যাক্স কর, রেজাল্ট বের হলে তখন দেখা যাবে এখানে। অভিকের মনটা খচখচ করছে। শাম্বু আবদার করলেও ওকে ব্র্যান্ডেড স্টেথোটা দেওয়া অভিকের ঠিক হয়নি। মনে হয় ওটা কার্সড, অভিশপ্ত। পরক্ষণেই অভিক নিজের মনকে বোঝাতে চাইল এটা ওর মনের ভুল, কুসংস্কার। এরকম ভাবনা মনে আনা ঠিক নয়। ফাইনাল এমবিবিএস পার্ট 2 এর রেজাল্ট বের হলে অভিক খবর পেল যে শাম্বু অন্য সব সাবজেক্টে বেশ ভালো নাম্বার পেলেও মেডিসিনে ফেল করেছে, শুধু ওরাল আর প্র্যাকটিক্যালের জন্যই। শাম্বুর বন্ধুরাও বেশ অবাক, এটা কি করে হলো? অভিক কিন্তু খুব একটা অবাক হলো না, কারণ ওর আশঙ্কাটাই ঠিক বলে প্রমাণিত হলো। যদিও শাম্বুকে অভিক আর কিছু বলল না। সব শুনে রুদ্র এইবার অভিককে আলটিমেটাম দিল। হয় তুই এই স্টেথোটাকে ঘর থেকে বিদায় করবি, না হলে আমি রুম চেঞ্জ করে নেব। অনেক হয়েছে, আর নয়। অভিকও ভাবলো স্টেথোটা তো কেনেনি, সুবীরদাই ওকে দিয়েছিল, তাই নেক্সট যেদিন সে শ্রীরামপুর যাবে সেদিন ওটাও বাড়িতে রেখে আসবে। তারপর সুবিধে মতো একদিন সুবীরদাকে ফেরত দিয়ে এলেই হলো। কারণ কিছু কোনো বলার দরকার নেই, কাজ হয়ে গেছে, ও নতুন স্টেথো কিনে নিয়েছে, তাই সুবীরদাকে ওনার বাবার স্টেথো ফিরিয়ে দিতে এসেছে। এক রবিবার সন্ধ্যায় কুন্তলকে সঙ্গে নিয়ে অভিক সুবীরদার বাড়ি গেল স্টেথোটা ফেরত দিতে। ওরা স্টেথোটা ফেরত দিতে এসেছে জেনে সুবীরদা যেন বেশ বিরক্ত হলো। ওটা ফেরত দেওয়ারই বা কী আছে বলতো? ওটা তো আমি তোমাকে গিফটই করেছিলাম, আর ওটা তো আমাদের কোনো কাজেও লাগবে না। আর সুবীরদা, আমি তো নতুন স্টেথো কিনেই নিয়েছি, আর এটা তো তোমাদের বাবার স্মৃতি, তোমরা রেখে দাও, কাজে না হয় নাই লাগলো। হ্যাঁ, না না, আমি ফেরত দিতে পারবো না। এই সময় পাশের ঘর থেকে মাসিমা অর্থাৎ সুবীরদার মা বেরিয়ে এসে বললেন, স্টেথোটা ফেরত নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এখন আমরা একটু বেরোবো, বিয়ে বাড়ি যাব। তোমরা এখন এসো। সুবীরদা, সুজয়ের নাম্বারটা দাও না। সুজয় তো আমার ছোটবেলার বন্ধু, যদিও অনেক দিন ধরে যোগাযোগ নেই। ও যদি ওর বাবার স্টেথোটা স্মৃতি হিসেবে রাখতে চায়, তাই। আরে সুজয়কে কিভাবে স্টেথোটা দেবে? ও তো ব্যাঙ্গালোরে চাকরি করছে, আর ওর ফোন নাম্বারও দেওয়া যাবে না। তোমরা বরং এখন এসো। সুবীরদার এইরকম ব্যবহারে অভিক আর কুন্তল বেশ অবাক হলো, আহতও হলো। সুবীরদার বাবার স্টেথোটা অভিককে দেওয়ার সময় তাদের বাড়িতে ডেকে নিয়ে আদর করে দিয়েছিল, আর আজ ফেরত নেওয়ার সময় খারাপ ব্যবহার। সাধারণত উল্টোটাই হয়ে থাকে। তাজ্জব ব্যাপার। অভিকের স্পষ্ট মনে আছে স্টেথোটা আনতে যাওয়ার দিন মাসিমা জোর করে ওদের লুচি আলুর দম খাইয়েছিলেন। আজ সেই মাসিমাই যেন ওদের যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করতে পারলেই বাঁচেন। সুবীরদার কাছ থেকে সুজয়ের ফোন নাম্বারটা না পেলেও অভিক ফেসবুকে সুজয়কে খুঁজে বার করে ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ওর সঙ্গে যোগাযোগ করল। ওর যেন রোখ চেপে গেছে এই স্টেথোস্কোপ ইস্যুটা নিয়ে। সুবীরদা কেন এরকম করল? একদিন রাত্রিবেলা ফোনে সুজয়ের সঙ্গে অভিকের অনেকক্ষণ গল্প হলো। সুজয় শিবপুর বিই কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন ব্যাঙ্গালোরে একটা প্রাইভেট ফার্মে চাকরি করছে। বেশ কিছুক্ষণ গল্প করার পর অভিক স্টেথোর প্রসঙ্গটা তুলল। আচ্ছা, তোর বাবার কোনো স্টেথোস্কোপ ছিল? এ আবার কিরকম প্রশ্ন? বাবা তো ডাক্তার ছিলেন, স্টেথোস্কোপ তো বাবার থাকবেই। এই না, মানে একটা রেড টিউবের ব্র্যান্ডেড স্টেথোস্কোপ। ও ওইটা, ওটা তো আমার দিদি সুমনার ছিল। এমবিবিএস পাশ করার পর বাবাই ওটা গিফট করেছিল জন্মদিনে। তোর দিদি ডাক্তার? জানতাম না তো। তুই আর জানবি কি করে বল? তুই তো পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলি, তারপর কলকাতাতেই। তুই হয়তো জানিস না দিদির জন্মদিনের করুণ কাহিনীটা। সত্যিই জানি না রে, তোর দিদিকে সেই কতদিন আগে দেখেছিলাম। দিদি বাড়ির কাছেই একটা গ্রামীণ হাসপাতালে মেডিকেল অফিসার ছিল। বিয়ে করেছিল অয়নদাকে, লাভ ম্যারেজ। মেডিকেল পড়তে গিয়ে বর্ধমান মেডিকেল কলেজে আলাপ। বিয়ের 1 বছরের মধ্যেই শি কমিটেড সুইসাইড।
যদিও আমার মনে হয় সুইসাইড ছিল না, মার্ডার ছিল। আমার দিদি এত প্রাণোচ্ছল জভিয়াল ছিল, ও সুইসাইড করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আসলে জামাইবাবু আর দিদির শ্বশুর বাড়ি খুব খারাপ ছিল। আই এম সো সরি সুজয়, কিন্তু কবে এত সব ঘটনা ঘটলো? ওই বছর চারেক আগে রে, রাখি পূর্ণিমার দিন, 30শে অগস্টের রাত্রিবেলা। আমি সারাদিন অপেক্ষা করে বসে আছি কখন দিদি ফোন করে রাখি উইশ করবে। দিদির ফোন তো এলোই না, বরং ওর আশঙ্কিক মৃত্যুর সংবাদটা পেলাম। যাক সে কথা, তুই স্টেথোস্কোপ সম্বন্ধে কি যেন জিজ্ঞেস করছিলি? কিছুই না, সুবীর দা, তোর দাদা আমাকে ওই স্টেথোটা দিয়েছিল ব্যবহার করার জন্য। আর বলিস না, আমার কেনা নতুন স্টেথোটা চুরি হয়ে যাওয়ার পরেই ওটা দিয়েছিল। আমি জানতাম না ওটা তোর দিদির স্টেথো ছিল। সুবীরদা বলেছিল ওটা মেসোমশাইয়ের স্টেথো। দিদি চলে যাওয়ার পর বাবা হয়তো মাঝে মধ্যে ওই স্টেথোস্কোপটা ইউজ করতো, কিন্তু তাতে কি হয়েছে? তুই ওটা ইউজ কর না, ভালোই তো। আমাদের তো আর ওটা কোনো কাজে আসবে না, কেউ একটা ব্যবহার করলে তো ভালোই। থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আমার তো এখন আর প্রয়োজন নেই। আর আমি দুটো স্টেথো নিয়ে করবোটা কি? আমিও বাকি করব বল, তুই কাউকে দিয়ে দে তাহলে, কোনো নিয়ার বাই জুনিয়রকে। হ্যাঁ, দিদির আত্মা শান্তি পাবে। অভিক দেখল সুজয়ের কাছেও সে খুব একটা সুবিধে করতে পারল না। কলটা এন্ড করতে যাবে ঠিক তার আগে অভিক সুজয়কে জিজ্ঞেস করলো, আচ্ছা, ওই স্টেথোটা ফেরত নিতে তোদের কি কোনো প্রবলেম আছে? মানে সুবীরদাও চাইলো না, মাসিমাও চাইলেন না, এখন তুইও চাইছিস না। আরে না না, সেরকম কিছু না। সো ফার অ্যাজ আই এম এ কনসার্নড, কিন্তু আমি তো এখন ব্যাঙ্গালোরে। তবে তুই যখন প্রসঙ্গটা তুললি, একটা কথা বলি। মার কাছ থেকে শুনেছি বাবা মাকে দিদি ওই স্টেথোস্কোপটা ইউজ করতেই দিত না, বলতো নাকি ওটা নিয়ে বেরোলেই তোমাদের কিছু না কিছু অসুবিধা হবে। ইনফ্যাক্ট জানিস, বাবার যেদিন অ্যাক্সিডেন্ট হলো, যেদিন চেম্বার থেকে বের হওয়ার পরই মোটরসাইকেল ধাক্কা মারলো বাবাকে, সেই দিনও বাবার গলায় কিন্তু এই লাল রঙের স্টেথোটা ছিল। একদিন আমি আর মা বাবাকে হসপিটালে দেখতে গেছি অপারেশনের 3-4 দিন পর। মা বাবাকে বলল, তুমি সুমি স্টেথোটা নিয়ে আর কোনোদিনও প্র্যাকটিসে বেরোবে না। কেন, তাতে কি হয়েছে? ভালো স্টেথো, আর ওটার সঙ্গে থাকলে আমার মনে হয় সুমিমা সবসময় আমার কাছেই আছে। আমি যা বলছি তাই শুনবে। সে হবে খন, আগে সুস্থ হই, প্র্যাকটিসে বেরোই, তারপর তো। বাবার আর প্র্যাকটিসে বেরোনো হয়নি। 3 মাস পরে সার্জারির কমপ্লিকেশনসে হাসপাতালে আবার ভর্তি হতে হয়, আর সেখানেই বাবা মারা যায়। হ্যাঁ, সে খবর তো পেয়েছিলাম। মেসোমশাইয়ের মৃত্যু শ্রীরামপুরের মানুষদের কাছে একটা বিশাল লস। স্টেথোস্কোপটার কোনো সদ্গতি করতে না পেরে অভিক সেটা শ্রীরামপুরের বাড়িতেই রেখে এসেছে। এর মধ্যে হুগলি নদী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। অভিকের ইন্টার্নশিপ শেষ হয়ে গেছে, আর নিট পিজি পরীক্ষায় সফল হয়ে জেনারেল মেডিসিন এমডিতে চান্স পেয়েছে নিজের কলেজেই। অচিরেই সে সৃজনদার মতো পিজিটি দাদা হয়ে উঠবে জুনিয়রদের কাছে। অভিক আর এই ব্র্যান্ডেড স্টেথোটা ব্যবহার করছে না, আর কলকাতাতে ওর আর কোনো অসুবিধে বা প্রবলেম হয়নি, যেরকম এই লাস্ট কয়েক মাসে হয়েছিল। কিন্তু শ্রীরামপুরে অভিকের মা 1 মাস বেশ ভুগছেন। প্রথমে হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, 7 দিন স্থানীয় নার্সিংহোমে রেখে ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক দিয়ে সুস্থ করতে হলো। বাড়ি আসার 10 দিনের মাথাতেই অভিকের মার আবার বাথরুমে পড়ে গিয়ে পায়ের বুড়ো আঙুল ফ্র্যাকচার হলো। যদিও সেটা হেয়ারলাইন ক্র্যাক মাত্র, কিন্তু মার চিকিৎসার জন্য অভিককে হ্যাপাতো পোহাতে হলো। রুমমেট রুদ্রই ব্যাপারটাতে অভিকের দৃষ্টি আকর্ষণ করলো। তুই শ্রীরামপুরের স্টেথোটা রেখে আসার পর থেকেই কিন্তু মাসিমা ভুগছেন। ঠিকই তো, এটা তো আমার খেয়াল হয়নি। রুদ্রকে অভিক সব কথাই বলে অ্যাজ এ ট্রু ফ্রেন্ড, তাই রুদ্র সবই জানে।
অভিক, তুই বললি সুমনাদি সুইসাইড করে রাখি পূর্ণিমার রাতে। তারিখটা সুজয় বলেছিল 30শে আগস্ট, অ্যারাউন্ড 4 বছর আগের। হ্যাঁ, সেই রকমই তো সুজয় বলল। তুই যেই অ্যাডমিশন ডে রাতে অসুস্থ হয়েছিলি, মনে হচ্ছিল মেয়েতে রূপান্তরিত হচ্ছিলিস। সেই দিনের তারিখটা মনে আছে? অভিক তারিখটা চেক করে দেখল গত বছরের 30শে আগস্টই বটে। অনেক হয়েছে। এমডি কোর্স শুরু করার আগে গেট রিড অফ দিস কার্ড স্টেথো। এই উইকেন্ড শ্রীরামপুর যা আর ওটাকে ডিসপোজ অফ কর। কি করব? সুবীর দ্বারা তো ফেরত নিল না। শাম্বকে একদিনের জন্য দিয়ে ওর কি ক্ষতি হলো দেখলি তো? আমি জেনে শুনে ওটা কাউকে দিয়ে তার ক্ষতি করতে পারবো না। তাহলে ওটা বিক্রি করে দে। যা টাকা পাবো, মানে ব্র্যান্ডেড তো, খুব খারাপ একটা পাবো না। সেটা দিয়ে একদিন পার্টি হয়ে যাক। ওটা তো আমি কিনিনি। বিক্রি করাটা কি ঠিক হবে? আরে পিজিটি স্যার, অত সাধু হলে চলে? তাহলে আপনি আপনার এথিক্স নিয়ে বসে থাকুন আর ভুগুন। অভিক আর কোনো কথা বাড়ালো না, কিন্তু মনে মনে রিয়ালাইজ করলো রুদ্র ঠিকই বলেছে, যে করেই হোক স্টেথোটাকে ডিসপোজ অফ করতে হবে, আর দ্য আর্লিয়ার দ্য বেটার। সেই রাতেই ঘুমের মধ্যে অভিক এক অদ্ভুত স্বপ্ন দেখল ও শ্রীরামপুরে গঙ্গার ধারে দাঁড়িয়ে আছে, আর যেন মাঝ নদী থেকে একটি মেয়ে আবির্ভূত হলো। মেয়েটা ওর কাছে এগিয়ে আসতে অভিক দেখল সে একটি লাল হলুদ কম্বিনেশনের সালোয়ার কামিজ পরে রয়েছে, সিঁথিতে সিঁদুর, কপালে একটা ছোট্ট লাল রঙের টিপ। ওর গলায় লাল স্টেথোটা যেন অদ্ভুতভাবে ফাঁসের মতো জড়িয়ে আছে। অভিকের কাছে এসে মেয়েটি বলল, চিনতে পারছো? আমি সুমনাদি। আমার লাল স্টেথোটা তোমার কাছে অভিক। ওটা আমার খুব প্রিয়। জীবনের শেষ দিন অবধি ওটা আমি ব্যবহার করেছি। ওটা আর কাউকে ব্যবহার করতে দেব না। কোনো অবস্থাতেই ওটা কাউকে বিক্রি করবে না। এই স্টেথোটা বিক্রি করা মানে আমাকে বিক্রি করা। সে আমি কখনো হতে দেব না। ওটা যদি বিক্রি করার চেষ্টা করো তাহলে তোমার প্রফেশনাল কেরিয়ার খতম হয়ে যাবে। স্টেথোটা আমাকে দিয়ে দাও। দিদি, দিদি বিশ্বাস করো, আমি এই স্টেথোটা আর ব্যবহার করতে চাই না। আমার কাছেও রাখতে চাই না। তোমাদের বাড়িতে ফেরত দিতে গিয়েছিলাম, কেউ ফেরত নিতে চাইল না। আমি কি করব তুমি বলে দাও। সুমনার কাছ থেকে কোনো উত্তর পাওয়ার আগেই অভিকের ঘুম ভেঙে গেল। সারা শরীর ওর ঘামে ভিজে গেছে, মাথাটাও ব্যথা করছে। অভিক ভয় পেল, আবার সেই 30শে আগস্ট অ্যাডমিশন ডের মতো হবে না তো? ফর্চুনেটলি এদিন সেরকম আর কিছু হয়নি। কয়েক মিনিটের মধ্যেই সব ঠিক হয়ে গেল। পরের দিনই অভিক শ্রীরামপুর গেল রুদ্রকে সঙ্গে নিয়ে। আজ শনিবার, সামনের সোমবার অভিকের এমডিতে জয়েনিং। তার আগেই এই স্টেথো এপিসোডের ইতি টানতে হবে, যদি সেটা আদেও সম্ভব হয়। রুদ্রর সঙ্গে ডিসকাস করে অভিকের মাথায় একটা প্ল্যান এসেছে, যেটা এক্সিকিউট করা কঠিন নয়। তখন বাজে বিকেল 4:30। অভিক বাড়িতে ঢুকেই আলমারি থেকে স্টেথোটা বার করল। মাকে বলল একটু ঘুরে আসছে, দরকার আছে, এসে কথা বলবে। মা তো অবাক, অভিক এরকম তো করে না কখনো। যাই হোক, অভিক রুদ্রকে নিয়ে গঙ্গার ধারে গেল। মনে মনে সুমনাদিকে স্মরণ করে সোজা গঙ্গার জলে স্টেথোটা বিসর্জন দিল। তখন গোধূলি লগ্ন, আকাশটা লাল। নদীর জলে যেই স্টেথোটা ফেলল, অভিকের যেন মনে হলো মুহূর্তের জন্য নদীর জলটা টকটকে লাল হয়ে গেল, যেন কেউ রক্ত বা লাল আবির ঢেলে দিয়েছে নদীর জলে। চোখ বুজে হাত জোর করে সুমনাদির উদ্দেশ্যে বলল, তুমি জীবনে হয়তো অনেক কষ্ট পেয়েছ,
লাঞ্ছনা সহ্য করেছ, তোমার অনেক শখ হয়তো অপূর্ণ রয়ে গেছে, তার জন্য যারা দায়ী তাদেরকে তুমি শাস্তি দিও। আমার তো কোনো দোষ নেই, আমাকে অব্যাহতি দাও। তোমার স্টেথো তোমাকে ফিরিয়ে দিলাম, গ্রহণ করো। যেখানেই থেকো ভালো থেকো, আর আমাদেরও ভালো থাকতে দাও। 6 বছর কেটে গেছে। আবার এক শনিবারের সন্ধ্যা। কুন্তল আর অভিক গঙ্গার ধারে বসে আড্ডা মারছে। আগে এই আড্ডা প্রায়ই হতো, এখন হয় কচিত কদাচিৎ। কারণ কুন্তল আর অভিক এখন কেউই আর আগের মতো বিন্দাস কলেজ ছাত্র নেই। কুন্তল এখন ডক্টর কুন্তল পোদ্দার, কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজের অতি জনপ্রিয় তরুণ কেমিস্ট্রি শিক্ষক। আর অভিক এখন ডাক্তার অভিক দে, শ্রীরামপুরের একজন উঠতি ও প্রমিসিং চিকিৎসক। 6 বছর আগে শ্রীরামপুরের গঙ্গায় অভিক যে সেই অভিশপ্ত স্টেথোস্কোপটা বিসর্জন দিয়েছিল, তারপর থেকে ওকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, হোঁচট খেতেও হয়নি। খুব কম সময়ের মধ্যেই তরুণ চিকিৎসক ডাক্তার অভিক দে প্রয়াত সত্যেন ডাক্তারের জায়গাটা অনেকটাই দখল করে নিতে পেরেছে শ্রীরামপুরের মানুষের মনে। এতক্ষণ শুনছিলেন স্টেথোস্কোপ। আমরা ফিরছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টায় নতুন এক রোমহর্ষক গল্প নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন হরর স্ক্রিপ্ট।